তোকে এখন আর আমার ভালো লাগে না। বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা। ধাক্কা দিতে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেলেন মাহিরা খানম। রক্তাক্ত অবস্থায় মাকে দেখতে গগন বিদারিয়ে চিৎকার করে উঠল রোদসী। আমার আম্মু মরে গেছে, আমার আম্মু মরে গেছে, বাঁচাও, বাঁচাও। ধরফরিয়ে লাফিয়ে থেকে উঠে বসল রোদসী। ঘেমে নিয়ে একাকার, হাঁপাতে লাগলো সমানে। কি রে নবাবের বেটি, নবাব জাতির মতো এখনো যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বলি বেলা কয়টা বাজে সেই হিসেব আছে তোর? কয়বার ডেকেছি তোকে, কানে শুনিস না? ঘুমাস নাকি অজ্ঞান হয়ে থাকিস, কোনটা? নিভৃণবু ঝাপসা চোখ তুলে তাকায় রোদ। অপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শর্মিলা খাতুন। কি রে, বসে রইলি যে, ওর তাড়াতাড়ি। দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকল। বিড়বিড়িয়ে বকতে বকতে চলে গেলেন তিনি। আপদ ঘাড়ে তুলে দিয়ে গেছে। হাতমুখ ধুয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো রোদ। রোদ, রোদ, জি জেঠিমণি। কই তুই? রুম থেকে বেরোলো রোদ। ভার্সিটিতে যাচ্ছি, আজ যেতে হবে না। কেন? বাড়িঘর গুছিয়ে রাখ, যা। রান্নাঘরে একগাদা হয়ে আছে। মলির মুখে ড্রেস খুলে কিচেনে গেল রোদ। জেঠিমণির হাতে হাতে টুকটাক এগিয়ে দিল। রান্নার আয়োজন দেখে বুঝতে পারল বাসায় গেস্ট আসবে, কিন্তু কে বুঝতে পারল না। দুপুর হতেই গোসল সেরে নামাজ আদায় করে নিল রোদ। খাবার খেতে ডাক পড়ল। বাসার সবার সঙ্গে খাবার খেয়ে রুমে ফিরে এলো। কিছুক্ষণ পর হোম টিউটর এলো। রেডি হয়ে রিডিং রুমে পড়তে গেল। রোদের উপস্থিতি টের পেতেই চোখ তুলে তাকায় নীরব। চোখে চোখ পড়তে নামিয়ে ফেলল রোদ। নীরবকে তার সুবিধার মনে হয় না, না পারতেই পড়ে। কেমন জানি লাগে মানুষটাকে। আকার ইঙ্গিতে রোদ বুঝে নীরব তাকে পছন্দ করে। মাথায় ঘোমটাতে নিয়ে পড়তে বসল। লক্ষ্য করল তার জেঠু ব্যস্ত ভঙ্গিতে পা ফেলে কোথাও যাচ্ছেন। রোদ বুঝতে পারল না কিছু। ঘণ্টাখানেক পর ফিরে গেল নীরব। হাঁপ ছেড়ে বাঁচল রোদ। বইগুলো রেখে বিছানায় শুয়ে পড়তে চোখ লেগে এলো। রোদ, রোদ, চমকে উঠে বসল রোদ। তার জেঠিমণি কেমন করে যেন একটু ঘুমালেই চেঁচিয়ে উঠবে। এই জন্য তার মাথা ব্যথা সারতে চায় না। সারাদিন মাথা ভার হয়ে থাকে। ঝাপসা দেখে। মাথার এক সাইডে প্রচণ্ড ব্যথা করে। ঠিকমতো ঘুম না হওয়ায় ডার্ক সার্কেল পড়েছে। রোদ, কই রে? জি। দুবদাব পা ফেলে ভেতরে ঢুকলেন। সন্ধ্যার আজান হচ্ছে। তুই শুয়ে শুয়ে ঘুমাস তাই না? মাথা নুয়ে ফেলল রোদ। চোখ লেগে এসেছিল। চুপ কর। মুখে মুখে তর্ক শিখেছে, অসভ্য মেয়ে। মুখটা মলিন হয়ে গেল রোদের। নামাজ আদায় করে এগুলো পর, এগুলো শাড়ি পরে নে। ওনার দিকে তাকিয়ে রইল রোদ। কি দেখছিস? না মানে, হঠাৎ শাড়ি পরব কেন? আমরা কি কোথাও যাচ্ছি জেঠিমণি? না, শুভ্র আছে। তাড়াতাড়ি সেজে গুজে পরিপাটি হয়ে নে। বিস্ফোরিত নয়নে তাকালো রোদ। বেরিয়ে গেলেন তিনি। থমকে রইল রোদ। শুভ্র আসবে মানে কেমন জানি লাগছে। কেঁপে উঠল অন্তরাত্মা। শ্বাস আটকে রইল। দুই হাত দিয়ে মুখ ঢাকল। জোরে জোরে শ্বাস নিল। কেমন অস্থির অস্থির লাগছে। আশ্চর্য, এমন লাগছে কেন? চোখ বুজে বালিশের ওপর মাথা রাখল। তার সারা শরীর কেমন কাঁপছে। তুই আবার ঘুমাচ্ছিস? তড়াক করে লাফিয়ে উঠল। না, নে, চেনটা গলায় পর। কম্পিত হাতে চেনটি নিল। লম্বা একটা শ্বাস ফেলে অজু করে নামাজ আদায় করে শাড়িটি পরে তৈরি হয়ে নিল রোদ। তাকে দেখলে কেমন রিয়্যাক্ট করবে শুভ্র কে জানে। অস্থির অস্থির লাগছে। শ্বাস আটকে আছে। হঠাৎ নিচে গাড়ির শব্দ শুনতে পেল। শ্বাস আটকে রইল রোদ। নিশ্চয়ই এসেছে। বেলকনিতে ছুটে গেল। গাড়ি থেকে নামছে শুভ্র। বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হলো। ছুটে এসে বিছানায় শুয়ে দু চোখ বুজে রইল। রোদু, কই তুই? নিভৃণবু চোখে তাকায় রোদ। এই তো, ভাইয়া এসেছে, দেখবি না? না, কেন? পরে দেখব। বেরিয়ে গেল বৃষ্টি। আশ্চর্য, এমন লাগছে কেন তার? হাত পা কেমন হিম হয়ে আসছে। লিভিং স্পেস থেকে বাড়ির সদস্যদের কথাবার্তা শোনা যাচ্ছে। বাসায় ঢুকতেই ছেলের বুকের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়লেন শর্মিলা খাতুন। কান্না জুড়ে দিলেন ছেলের বুকে মাথা রেখে। মাকে জড়িয়ে ধরল শুভ্র। তার আগমনে বাসার সবাই হাজির। সবার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। কাউকে খুঁজছো ভাইয়া? না, মনে হচ্ছিল খুঁজছো। সবাইকে দেখছিলাম। সরে এলেন তিনি। সোজা রুমের দিকে পা বাড়ালো শুভ্র। রোদ, রোদ, যে জেঠিমণি, কই গেলি আবার?
এই তো, রুম থেকে বেরোয় রোদ। এইভাবে লুকিয়ে চুরিয়ে থাকলে হবে? কি করতে হবে বলুন? শুভ্রকে জুসটা দিয়াই। আতঙ্কিত চোখে তাকায় রোদ। আমি? তোকে? কম্পিত হাতে ট্রে নিয়ে ধরো ধরো বুকে পা বাড়ালো রোদ। যতই কদম ফেলছে ততই শ্বাস আটকে আছে। কার জন্য নিচ্ছিস রোদ? ওনার জন্য। এদিকে দে, আমি নেই। ট্রে হাতে নিয়ে খুশি মনে শুভ্র রুমের দিকে পা বাড়ালো সন্ধ্যা। সেদিকে এক পলক তাকিয়ে মলিন মুখে রুমের দিকে পা বাড়ালো রোদ। দিয়েছিস? সন্ধ্যাপুর নিয়ে গিয়েছে। আমি তো তোকে পাঠিয়েছিলাম। আপু বলল তাকে দিতে, তাই বলে তুই দিবি? মাথা নোয়ালো রোদ। ঢঙ্গে আর বাঁচি না, তোর দায়িত্ব না ওর। নীরব রইল রোদ। অসভ্য অভদ্র মেয়ে। বর্ষার ভরা বিলের মতো জলের টইটুম্বুর হয়ে গেল চোখজোড়া। ঠোঁট চেপে রইল। ন্যাকামি কম করিস। এভাবে দাঁড়িয়ে রইল রোদ। শুভ্র রুমে ঢুকল সন্ধ্যা। একেবারে হট শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। বুক থেকে হাঁটু অবধি হোয়াইট কালারের টাওয়াল জড়ানো। অমন বুকে শুভ্রকে দেখতেই ওয়াও হোয়াট! বিস্ফোরিত হয়ে পিছু ফিরতেই সন্ধ্যাকে দেখতেই মেজাজ খারাপ না হলেও কথাটি বলে চল শক্ত হয়ে এলো। ভাইয়া, তোমার জন্য জুস বানিয়ে এনেছি, টেস্ট করে দেখো তো কেমন। ওখানে রেখে বেরিয়ে যা। অপ্রস্তুত হয় সন্ধ্যা। শুভ্রর কণ্ঠ কেমন জানি শক্ত। একটু থাকি। কেন? গল্প করব। প্রয়োজন নেই। মলিন মুখে বেরিয়ে গেল সন্ধ্যা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো শুভ্র। শরীরে বডি স্প্রে করে ট্রাউজার এবং টি শার্ট পরে মাথার চুলগুলো আঙ্গুল দিয়ে ব্রাশ করে নিল। ভেজা টাওয়াল ব্যালকনিতে মেলে দাঁড়ালো। আকাশের দিকে তাকাতে দেখল কি সুন্দর রূপালি চাঁদ, আর তার পাশে হাজারো তারকার মেলা। মৃদু মৃদু হাওয়ায় থেকে থেকে বাতাবি লেবু ফুল নাকি গন্ধরাজ ঠিক বুঝতে পারছে না, তার সুবাস ভেসে আছে। পাশের ব্যালকনিতে দৃষ্টি পড়ল কেউ নেই, তবে ব্যালকনির গ্রিলের ফাঁক গলিয়ে বুনো গোলাপ গাছটি ফুলের ভারে নেতিয়ে পড়েছে। তার তারটি ঠিক কতগুলো ফুল ফুটে আছে গুনতে পারল না। রোদ, এদিকে আয়। জি। জুস যেহেতু নিয়ে যাসনি, কফিটা দিয়াই। আর কি লাগে জিজ্ঞেস করিস? মাথা নাড়ায় রোদ। কফির মগটি হাতে নিয়ে ধরো ধরো বুকে এগিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে এলো, শুকনো ঢোক গিল। দরজার নক করতে গিয়ে দেখল ভিড়িয়ে রাখা। তবুও ভদ্রতা বজিয়ে হাতের পিঠ দিয়ে 3টায় নক করল। কামিন। লাফাতে লাগলো বুকের ভেতর। অবশেষে বহু বছর পর মুখোমুখি হতে যাচ্ছে মানুষটার। ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস আটকে রুমের ভেতর ঢুকতেই দেখল কেউ নেই। ব্যালকনি থেকে রুমের ভেতর পা বাড়াতে দেখল শাড়ি পরা রোদকে, কিন্তু পিছু ফিরে রয়েছে। হঠাৎ পুরুষালী বন্য সুভাষ পেতেই চমকে উঠে পিছু ফিরতেই আচমকা শুভ্রর পেটের সঙ্গে লেগে কফির মগটি পায়ের উপর পড়তেই আর্তনাদ করে উঠল এবং ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না দুজন। অশ্রুসিক্ত রোদের মুখের দিকে তাকালো শুভ্র। রোদ আর দাঁড়াল না, লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে গেল। রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে পানি ঢালতে লাগল। রোদকে ওইভাবে যেতে দেখে শর্মিলা খাতুন ছেলের রুমের দিকে এগিয়ে গেলেন। দেখলেন দাঁড়িয়ে রয়েছে শুভ্র, নিচে কফি সমেত ভাঙা মগ। চমকান তিনি। এটা কি করলে শুভ্র? মায়ের দিকে তাকালো। এমনটা তুমি করলে? নীরব রইল শুভ্র। এমনটা করার মানে কি? প্রত্যুত্তর করল না। শুভ্র, কি হয়েছে বলো? কিছু হয়নি। ব্যালকনিতে দাঁড়ালো। হেল্পিং হ্যান্ডকে দিয়ে দ্রুত রুমটি পরিষ্কার করালেন। ডাইনিংয়ে খেতে আসো। অপ্রসন্ন মুখে বেরিয়ে গেলেন তিনি। ঠিক কী হলো বুঝতে পারলেন না। শুভ্র কি তাহলে এখনও রোদের উপরে গিয়েছে? বুঝতে পারছে না। রোদের রুমের দিকে এগিয়ে গেলেন। দেখলেন বালতির ভিতরে পা ডুবিয়ে রেখেছে। কিভাবে হয়েছিল? আতঙ্কিত চোখে তাকায় রোদ। আমতা আমতা করল। কি হয়েছিল? আসলে হঠাৎ পড়ে গিয়েছিল। হঠাৎ কিভাবে পড়ে? নীরব রইল রোদ। কিছুক্ষণ পর ডাইনিংয়ে গেল শুভ্র। চেয়ারে বসে এক পলক তাকালো সবার দিকে। পরিবারের সবাইকে দেখলেও রোদকে দেখা গেল না। আফজাল সাহেব বললেন, রোদ কই বৃষ্টি? রুমে। খাবে না? জানি না, ডেকে আনো। রোদের রুমের দিকে পা বাড়ালো বৃষ্টি। রুমে ঢুকতেই দেখল পা ধরে কোকাচ্ছে রোদ। কি হয়েছে রোদও? ভরকায় রোদ। পা আড়াল করে ফেলল। কিছু না। পায়ে কি হয়েছে? কিছু হয়নি। কাপড় সরাতে চমকে উঠল। ফোসকা পড়েছে কিভাবে? নীরব রইল রোদ।
বল। অসতর্কতাবশত কফি পড়েছিল। দেখে শুনে চলতে পারিস তো? মাথায় নোয়ায় রোদ। ভাত খাবি চল, আব্বু ডাকছে। আমি পরে খাবো। এখন কি হয়েছে? এই পা নিয়ে কীভাবে খাবো? মুখ দিয়ে। আসলে জ্বলছে তো, একটু শান্ত হয়ে নি, তারপর খাবো। আচ্ছা। ডাইনিংয়ে গেল বৃষ্টি। কি রে, রোদ কই? ওর পায়ে ফোসকা পড়েছে আব্বু। বৃষ্টির দিকে তাকায় শুভ্র। কিভাবে? কফি পড়েছিল। একটু দেখে শুনে চলতে পারে তো মেয়েটা। দীর্ঘশ্বাস ফেললেন আফজাল সাহেব। নির্লিপ দিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল শুভ্র। রাতে শরীর কাঁপিয়ে জ্বর এলো রোদের। শীতে কাঁপতে লাগলো। তৃষ্ণায় গলা শুকিয়ে এলো। উঠে যে এক গ্লাস পানি আনবে, সেই শক্তিটুকু পাচ্ছে না। ঢোক গিলতেও কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে কাঠ। তবু উঠে ওয়াশরুমে ঢুকল। মাথা নুয়ে কয়েক মগ পানি ঢালল। পুরো শরীর ভিজে জবজবে হয়ে গেল। কম্পিত পায়ে রুমে ঢুকে টাওয়াল নিয়ে কোনোরকম চুলগুলো মুছে নিল। রোদের মনে হচ্ছে তাপমাত্রা কিছুটা কমেছে। ডাইনিংয়ে গিয়ে এক গ্লাস পানি ঢেলে পান করতেই অন্ধকারে আকস্মিক কিছু একটার ছায়া এগিয়ে আসতেই আটকে উঠতেই হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। গ্লাস ভাঙার শব্দ শুনতেই ঘুম ভেঙে গেল শর্মিলা খাতুনের। দ্রুত ছুটে এসে লাইট অন করতেই রোদকে দেখে মেজাজ খারাপ হলো। কি ভেঙেছিস? গ্লাস। হাই হাই, ভেঙে ফেললি? মাথা নুয়ে রইল রোদ। মগের মূল্য পেয়েছিস তুই? কিভাবে ভাঙলি? আমতামতা করল রোদ। কি জিজ্ঞেস করলাম তোকে? আসলে কিছু একটা দেখছিলাম, এদিকে আসছিল, ভয় পেয়েছিলাম। ছোট্ট খুকি তুই, যে নুন থেকে চুন খসলেই ভয় পাস। জলে টইটুম্বুর হয়ে গেল চোখজোড়া। ইচ্ছে করে ভাঙিনি। চুপ, একদম চুপ, অসভ্য মেয়ে। কি হয়েছে আম্মা? হকচকান শর্মিলা খাতুন। কিছু না। তুমি কেন উঠে এলে? ঘুমাওনি? ঘুম আসছিল না। কেন? কান্ট্রি চেঞ্জ হয়েছে। মাথা নুয়ে দাঁড়িয়ে থাকা রোদের দিকে দৃষ্টি পড়ল। যাও ঘুমাও তুমি। চলে গেল শুভ্র। এই তুই পরিষ্কার কর তাড়াতাড়ি, কারো পায়ে ঢুকলে কাটা যাবে। মাথা নেড়ে সায় দিয়ে কাজগুলো পরিষ্কার করতে লাগলো রোদ। শরীরটা আবারও কেমন গরম হয়ে আসছে। মাথাটা ভারী হয়ে এলো। আচমকা কাজ ঢুকে হাত কাটা যেতেই আর্তনাদ করে উঠল। তবুও দাঁতে দাঁত চেপে পরিষ্কার করে দ্রুত রুমে ফিরে শুয়ে পড়ল। শরীর কাঁপিয়ে মারাত্মক জ্বর এলো আবারও। জ্বরের ঘরে মাকে ডাকতে লাগলো। সকালে ব্রেকফাস্ট করতে বসলো সবাই। সবাই উপস্থিত থাকলেও রোদকে দেখা গেল না। অবশ্য রোদের কথা কারো মনেও নেই। কারো অভিব্যক্তিতে বোঝাই গেল না যে রোদ নামের কেউ একজন আছে এই বাড়িতে। যার যার খাওয়ায় ব্যস্ত সবাই। ব্রেকফাস্টের লিভিং স্পেসে গিয়ে বসল শুভ্র। লাগেজ খুলে গিফট দিল সবাইকে। গিফট পেয়ে সবাই খুশি। সবার খুশি দেখে শুভ্র খুশি। ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো রোদ। কেউ তাকে ব্রেকফাস্ট করতে ডাকলও না। অবশ্যই এমনটা সবসময় হয়, তাই রোদের মন খারাপ হয় না। মুখখানি কেমন তেতো হয়ে রয়েছে। রুম থেকে বেরিয়ে সিঁড়িতে পা রাখতে দেখল লিভিং স্পেসে শুভ্র বসে রয়েছে, গিফট বিলি করছে। তাকে দেখার পূর্বে দ্রুত রুমের দিকে পা বাড়ালো। কি মনে করে ওপরের দিকে তাকালো শুভ্র, কিন্তু মনে হলো কেউ একজন সরে গেছে। এত আর ভাবল না। গিফট দেওয়া শেষে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। শুভ্র যেতে ভার্সিটিতে রওনা দিল রোদ। সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো উড়িয়ে দিতে চোখে পড়ল নীরবে গেট দিয়ে বেরিয়ে যাওয়া রোদের ওপর। বাসার গাড়ি কিংবা রিক্সা কিছুই নিল না। আনমনা হয়ে হাঁটতে লাগলো। রোদকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলেন শর্মিলা খাতুন। রোদ, রোদ। কোনো সারা শব্দ পেলেন না। দেখলেন সোফায় বসে পান চিবোচ্ছেন নূরজাহান বেগম। আম্মা, রোদ কই? কেন? দরকার ছিল? কিসের দরকার? বিরক্ত হলেন শর্মিলা খাতুন। কোথায় ও? ভার্সিটিতে গেছে। আমাকে বলে গেল না কেন? তোমাকে কেন বলবে? আগুন চোখে তাকালেন। কি বলতে চান? আমার কাছে বলে গেছে, এটা কি যথেষ্ট হয়নি? চল শক্ত করলেন। দেমাকি মেয়ে। কিচেনের দিকে পা বাড়ালেন। রোদের আসতে দেরি দেখে চেঁচামেচি করতে লাগলেন শর্মিলা খাতুন। বিরক্ত হলেন নূরজাহান বেগম। বড় মামা সারাক্ষণ চেঁচামেচি করো কেন? ভার্সিটি থেকে ফিরতে এতক্ষণ লাগে? সেখান থেকে ওর নানার বাড়ি যাবে বলেছে। ও, নানার বাড়ি? ঢং।
পাত্তা দেয় ওকে কেউ? ঢঙে বাঁচি না। কুকুরের মতো দৌড় করে তাড়িয়ে দেয়, তবুও সেদে সেদে যায়। বেশরম বেলাজ মেয়ে। সবই শুনল শুভ্র, তবে নীরব রইল। নানার বাড়ি গেছে, ঢং করতে গেছে। ভার্সিটি শেষ হতেই মামার বাড়িতে চলে গেল রোদ। তাকে দেখতেই তার মামির মুখ মলিন হয়ে গেল। রোদ জানে তাকে কেউ পছন্দ করে না, তবুও মাঝে মধ্যে সে নানুকে দেখে যায়। রাতে মায়ের কথা ভীষণ মনে পড়েছিল। নানুকে জড়িয়ে ধরে কতক্ষণ নীরবে কাঁদল, কিন্তু কোনো অভিযোগ করল না। সেখান থেকে একটি কবরস্থানে গিয়ে দাঁড়ালো। তাকিয়ে রইল একটি পুরনো কবরের দিকে। মুহূর্তেই ঝাপসা হয়ে এলো চোখ জোড়া। বুক ঠেলে ভীষণ কান্না এলো। অনেকক্ষণ কাঁদল রোদ। দুর্বল পায়ে এগিয়ে গেল বাসার ভিতর। নাজিয়া বেগম জিজ্ঞেস করলেন, কখন ফিরে যাবি? কেমন জানি লাগলো কথাটা। বুক ঠেলে আরও কান্না পায়। অভিমান হলেও নীরব রইল। এই তো এক্ষুনি। আমি ভাবলাম থাকবি। কিছু বলল না রোদ। মলিন হেসে ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেল। তাকে খেতে কিংবা থাকতে বললেন না তিনি। দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো পায়ে হাঁটতে লাগল। মাঝে মধ্যেই ইচ্ছে করে কোথাও চলে যেতে, কিন্তু কোথায় যাবে? নীরবে সে বসে রইল প্রায় অনেকক্ষণ, কিন্তু রোদের কোনো খবর নেই। হাত ঘড়িতে সময় দেখে নিল। রিডিং রুম থেকে বেরোতেই মুখোমুখি হলো শর্মিলা খাতুনের। আন্টি, আজকে রোদ পড়বে না? ওর নানুর বাসায় গিয়েছে। কখন আসবে? সেরকম কিছু বলে যায়নি আমাকে। আমি কি অপেক্ষা করব? না থাক, হয়তো ও আজ থাকবে। তুমি বরং ফিরে যাও। আচ্ছা। বিদায় নিয়ে পা বাড়ালো নীরব। লিভিং স্পেসে যেতেই শুভ্রর মুখোমুখি হলো। নীরবে প্রস্থান করল নীরব। সেদিকে অপলক তাকালো শুভ্র। মা, মা শুনছো? হ্যাঁ। কি হয়েছে? কফির মগ নিয়ে এগিয়ে এলেন। ছেলেটাকে? রোদের হোম টিউটর। বাসায় পুরুষ টিচার কেন রাখলেন? তোমার বাবা রেখেছে। টিচার চেঞ্জ করুন। কেন? বলছি করুন। আরে নীরব খুব ভালো পড়ায়। আমি কি বলছি বুঝতে পারছি না? এখন অন্য টিচার কই পাবো সেটা পরের বিষয়। আচ্ছা, এই মাসটা শেষ হোক, সামনে রোদের পরীক্ষা। কফিতে চমক দিল শুভ্র। ঠিক তখনই মাগরিবের আজান হয়। বাসায় ঢুকতে দেখল সোফায় বসে কফিতে চমক দিচ্ছে শুভ্র। চোখাচোখি হতে আড়ষ্ট হয়ে মাথা নুয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো রোদ। পেছন থেকে তাকিয়ে রইল শুভ্র। মাথায় ঘোমটা দেওয়া, কাঁধে ব্যাগ, অর্থাৎ শালীনতা দেখা গেল। রুমের মধ্যে পা বাড়াতেই মুখোমুখি হলো শর্মিলা খাতুনের। ভরকায় রোদ। কি রে, তুই না নানি বাড়ি গেলি, ফিরে এলি যে? নীরব রইল রোদ। পাত্তা দেয়নি তোকে? শ্বাস আটকে রইল। কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিয়েছে। প্রত্যুত্তর করল না। রুমের দিকে পা বাড়ালো। অহংকারী দেমাগী মেয়ে। রুমে ঢুকে বিছানায় বসল রোদ। আর মানসিক নির্যাতন নেওয়া যাচ্ছে না। এটা প্রায় অনেকগুলো বছর ধরে হয়ে আছে। আর সহ্য হচ্ছে না। দেয়ালের পিঠ ঠেকে গেলে যেন হয়। হলে উঠতে চাইলেও দেয় না। টিউশনি করাতে চাইলেও নিষেধ। যাবেটা কোথায় সে? আর বাবাও তেমন একটা তার খোঁজ নেয় না। বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করল। জ্বরে শরীরটা ফেটে যাচ্ছে। রাত থেকে অভুক্ত সে। অবশ্যই এটা নিত্যদিনই হয়। সে 2-3 দিন না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না খেয়েছি কিনা। তার মান, অভিমান, দুঃখ কষ্টের মূল্য কারো কাছেই নেই। চোখের জল মুছে দুর্বল পায়ে উঠে অজু করে নামাজ আদায় করল। অনেক দূর হাঁটাহাঁটি করায় ভীষণ খিদে পেয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নামাজ আদায় করে ডাইনিংয়ে গেল। সুব্রনের লিভিং স্পেসে ভাতের হটপটের ঢাকনা খুলতে দেখল অল্প কয়েকটা ভাত নিচে রয়েছে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। তার জন্য কি আজ ভাত রান্না হয়নি? বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিচেনে ঢুকে একটা নুডলস নিল। সেদ্ধ করে একটা ডিম, টমেটো, কাঁচামরিচ আর কেচাপ দিয়ে কোনো মতে রান্না করবে। কোনো মতে খাওয়ার উপযোগী হলেই হলো। নিভে নেবু চোখে নুডলসটা সেদ্ধ করতে দিল। টমেটো কাটতেই কিচেনে ঢুকলেন শর্মিলা খাতুন। কি করছিস? ভরকায় রোদ। নুডলস রান্না করছি। এসেই তোর খাওয়া? কাজ কি? হাত থেমে গেল রোদের। খিদে পেয়েছে জেঠিমণি? কেন, তোর মামি আদর যত্ন করে পোলাও বিরিয়ানি খাওয়ায়নি? আমি খাওয়ার জন্য ওই বাড়িতে যাইনি। আসলে মায়ের কথা মনে পড়েছিল তাই। এসব ন্যাকা ঢং আমাকে দেখাবে না। চুপ করে অস্ত্র গড়িয়ে পড়ল। ন্যাকা মেয়ে, ঢঙে বাঁচি না। দুধের বাচ্চা মায়ের কথা মনে পড়ে।
তোকে আমরা আদর যত্ন করি না? মাথা নাড়ালো। অনেক করো, অনেক। বেরিয়ে গেলেন তিনি। চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। ঝাপসা নয়নে ফুটন্ত নুডলসের দিকে তাকিয়ে রইল। এই নুডলস তার মুখে উঠবে? কান্নার ধকে ঠোঁট কেঁপে কেঁপে উঠল। রাতে ডিনার শেষে লিভিং স্পেসে বসে টিভি দেখছেন আফজাল সাহেব। ওনাকে একা দেখে মাথায় কাপড় তুলে এগিয়ে গেল রোদ। তাকে দেখতেই চোখ তুলে তাকালেন তিনি। জেঠু, কি হয়েছে? কাচুমাচু করতে লাগলো রোদ। কিছু বলবি? মাথা নাড়ায়। বল। আমতা আমতা করল। জেঠু জেঠু আমি হলে থাকতে চাই। বাড়িতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে হলে কেন থাকতে চাস? আমার আবদারটা রাখলে কি হয় জেঠু? আমরা চৌধুরী পরিবারের সন্তান। আমরা আমাদের পরিবারের মেয়েদেরকে বাইরে থাকা পছন্দ করি না। হলে থাকলে তুমি খারাপ হয়ে যেতে পারো। সবাই এক নয় জেঠু। তবুও আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সম্ভব নয় জেঠু। আমার কোনো খরচা দিতে হবে না। আমি টিউশনি করিয়ে চালিয়ে নিতে পারবো। চৌধুরী পরিবারের মেয়েরা রাস্তায় রাস্তায় হেঁটে মানুষের বাড়িতে গিয়ে টিউশনি করাবে, তাই না? চমকে উঠল রোদ। অগ্নিমূর্তির রূপ ধারণ করে রয়েছেন শর্মিলা খাতুন। কোনো কিছুকে ছোট করে দেখা উচিত নয় জেঠিমণি। টিউশনি করানো হালাল, পাপ নয়। চুরি কিংবা ভিক্ষা করব না। পরিশ্রম করে উপার্জন করব। তুই এখন আমাকে ভালো মন্দ শিখাচ্ছিস? অসহায় লাগে রোদের নিজেকে। দুদিন পরের কথা। জ্বর সেরেছে কিছুটা। ছাদের গাছগুলোয় পানি দেওয়া হয়নি আজ প্রায় 2-3 দিন। অবশ্য গাছগুলো রোদেরই, তাই কেউ পানি দেওয়ার প্রয়োজন মনেই করে না। অবসর সময়টায় গাছপালা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে রোদ। প্রাইভেট পড়া শেষে ছাদে এলো। আজকাল নীরবের কাছে পড়তে তার ভালো লাগে না। তাকে পড়ানোর চাইতে মুখের দিকে তাকিয়ে থাকে বেশি, যেটা খুবই অস্বস্তিকর। জেঠু জেঠিমণিকে বললেও তেমন একটা লাভ হবে না। দিন দিন নীরব তার অপছন্দের ব্যক্তিদের একজন হয়ে উঠেছে। পাশের বাসায় থাকে নীরব, পরিবার ভালো। তার জেঠিমণির অনুরোধেই তাকে পড়ায়। দীর্ঘশ্বাস ফেলল। পানির অভাবে গাছগুলো কেমন শুকিয়ে নির্জীব হয়ে গিয়েছে। মুখটা মলিন হয়ে গেল। পাইপ দিয়ে সবগুলো গাছে পানি দিল। হাত ধুয়ে কার্নিশে গিয়ে দাঁড়ালো। লক্ষ্য করল সূর্যাস্ত হচ্ছে। কি সুন্দর রক্তিম সূর্যটা। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সূর্যাস্তের সময় আকাশটা অদ্ভুত সুন্দর লাগে তার। গোধূলির আকাশটাও তখন লালিমায় ছেয়ে যায়। তাই সে এটা দেখা কখনোই মিস করে না। স্নিগ্ধ গাংচিলেরা ডানা মেলে নীড়ে ফিরে যাচ্ছে। কাকের কাকা ডাক শোনা যাচ্ছে বাড়ির পাশে থাকা নারকেল গাছগুলোতে থেকে। হঠাৎ আজান হয়। কি সুন্দর সৌমধুর সুর। মুগ্ধ হয়ে আজান শুনে রোদ। হঠাৎ কার্নিশের ওপর উঠে দাঁড়ালো। দুপা উঁচু করে ওপরের দিকে হাত বাড়াতেই আচমকা টান পড়ল হাতে। অপ্রস্তুত হয়ে নিচে আছড়ে পড়তেই ব্যথা পেল কপালে, নাকে, পেটে, হাতে এবং হাঁটুতে। আর্তনাদ করে উঠে মাথা তুলতে আকস্মিক ঘাড় চেপে তুলতেই ফের আর্তনাদ করে উঠে সামনে তাকাতে হতভম্ব হলো। কিছু বুঝে ওঠার পূর্বে আকস্মিক পরপর 5টি থাপ্পড় পড়ল গালে। হতভম্ব হয়ে রিয়াক্ট করতে ভুলে গেল। ঠিক কি হলো বোধগম্য হলো না। ঝনঝন করে উঠে কাঁপতে লাগলো সারা শরীর। কি করতে নিয়েছিলি? কাঁপতে লাগলো রোদ। জলপ্রপাতের ন্যায় অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে দুগাল বেয়ে। ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। জিভটাও বোধহয় কাটা গিয়েছে। নোনতা স্বাদ পাচ্ছে। আকস্মিক গলা চেপে ধরল। বল। কম্পিত হাতে একটি কাকরোল ফুলের দিকে ইঙ্গিত করল। মুখ নেই, ভেজা ঢোক গিল। ওই ওই ফুলটা। মিথ্যা বলছিস। ঝর্ণাধারার ন্যায় টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মাথা নোয়ায়। মিথ্যা বলিনি। তোর মরার শখ হয়েছে, তাই না? কার্নিশের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিতে চেঁচিয়ে ওঠে খামচে ধরল শুভ্রকে। যা মর। শ্বাস আটকে চোখ বুজে রইল। ধাক্কা দিয়ে ফেলল ছাদে। কোমরে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। চল চেপে ধরে ওঠাতেই কোকিয়ে উঠল। ওখানে কেন উঠেছিস? কিছু বলতে পারল না রোদ। ভাইয়া কি করছো? সন্ধ্যাকে দেখতেই ছেড়ে দিল রোদকে। নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। মাথায় ঘোমটা টেনে নিচের দিকে পা বাড়ালো রোদ। সেদিকে এক পলক তাকালো সন্ধ্যা। কি করছিলে তোমরা? স্বামী স্ত্রী কি করে? অপ্রস্তুত হলো সন্ধ্যা। না মানে এমনি। তো জিজ্ঞেস করছিস কেন? কমন সেন্স নেই? বিব্রত বোধ করল সন্ধ্যা। নিচে যা।
যখন তখন বিরক্ত করবি না আমাকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে নেত্রে তাকালো। বিরক্ত করি না আসলেই। অনার্স ফাইনাল ইয়ারে পড়া মেয়ে, তুই নিশ্চয়ই ছোট্ট খোকি ন। আমতা আমতা করে সিঁড়ির দিকে পা বাড়ালো সন্ধ্যা। বর্ষার ভরা বিলের মতো জলে টইটম্বুর হয়ে গেল চোখজোড়া। রোদের কারণে শুভ্র তাকে গুরুত্ব দিচ্ছে না। রুমে ঢুকে বালিশে মুখ গুজে নিঃশব্দে কাটতে লাগলো রোদ। আসলে শুভ্র কি ভেবেছিল তা সে জানে না। সে সুসাইড নয়, বরং একটা কাকরুলের ফুলের জন্য কার্নিশে দাঁড়িয়েছিল। অবশ্যই জায়গাটা মারাত্মক। পা ফসকে পড়তে পারলে নিশ্চিত মৃত্যু। তবুও মাঝে মধ্যে দুঃসাহস করে রোদ। কার কাছে কেমন তা জানে না, কিন্তু তার কাছে কাকরুলের ফুল ভীষণ সুন্দর লাগে। ছাদে গেলে প্রতিদিন একটা কাকরুল ফুল তার চুলে গোজা যায়। রোদ, রোদ চমকে উঠে বসল। জি। এই ভরসন্ধ্যায় নামাজ না পড়ে তুই ঘুমাচ্ছিস? কাচুমাচু করল রোদ। হাই হাই, তুই তো অলক্ষে ঢুকাবি। মাথা নোয়ায় রোদ। তাড়াতাড়ি নামাজ পড়, যাচ্ছি। নামাজ আদায় করে আফজাল সাহেব টিভি দেখতে বসলেন। চা দিয়ে গেলেন শর্মিলা খাতুন। সিগারেট ফুঁকে ছাদ থেকে নেমে এলো শুভ্র। এক পলক তাকালেন ছেলের দিকে। কি হয়েছে? আপনার ভাইয়ের মেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করতে নিয়েছে। কি? নির্বিকার রইল শুভ্র। কি বলছো? কেন? ওকে জিজ্ঞেস করুন। এগিয়ে গেলেন শর্মিলা খাতুন। হাই হাই, কি বলছিস এসব? মৌন রইল শুভ্র। এই মেয়ে তো দেখছি চৌধুরী বাড়ির মান সম্মান সব নষ্ট করেই ছাড়বে। রোদ, রোদ নামাজ পড়ে একটু শুয়ে পড়ল রোদ। বুক ঠেলে ভীষণ কান্না আসছে। জি, এদিকে আয়। চোখের জল মুছে লিভিং স্পেসের দিকে পা বাড়ালো। দেখল চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রয়েছে শুভ্র। আতঙ্কিত হয় রোদ। এসব কি শুনছি? মাথা নয় রোদ। বুক ঠেলে আরও কান্না পায়। এমনটা কেন করলে? নীরব রইল রোদ। বললেও বিশ্বাস করবে না, আর সে চায়ও না কেউ বিশ্বাস করুক। থমথমে মুখে শর্মিলা খাতুন বললেন, আত্মহত্যা করে তুই কি বোঝাতে চেয়েছিলি আমার ছেলেকে? নীরব রইল রোদ। তোকে আমরা কষ্ট দিচ্ছি, অযত্ন করছি, তাই তো? নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল রোদ। দুদিন পরের কথা। ছাদে যাওয়া নিষেধ রোদের। তার কিছু গাছ বাগানে এনে রেখেছে। ছাদে না গেলে রোদের তেমন একটা ভালো লাগে না। কেমন উদাস উদাস লাগে। বিকেলবেলা তখন বাসা থেকে বেরিয়ে বাগানে গেল। পাইপ নিয়ে পানি দিতে লাগলো। পথের দুধারে থাকা গাছগুলোতেও পানি দিতে লাগলো। ঠিক তখনই নেট অফিস থেকে 3জন লোক এলো। মাথায় ঘোমটা টানল রোদ। সম্ভবত বাসার ওয়াইফাই লাইনের সমস্যা হয়েছে। রোদের দিকে চোখ পড়তেই তাকিয়ে রইল একজন লোক। ব্যাপারটি বুঝতে পেরে অপ্রস্তুত হলো রোদ। পানি দেওয়া বন্ধ করে দ্রুত বাসার দিকে পা বাড়ালো। হ্যালো, শুনছেন? হকচকায় রোদ। পিছু ফিরল। জি। এটা চৌধুরী বাড়ি? জি। কেমন আছেন? অপ্রস্তুত হয় রোদ। এটা জিজ্ঞেস করার মানে কি? ভালো। কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে ক্লাস 9-10 পড়ছেন। এবারে বিরক্ত হলো রোদ। আপনার বাবা কি করেন? কেন? এমনি। নীরব রইল রোদ। আপনারা কয় ভাই বোন? আপনি জেনে কি করবেন? এমনি। অ্যাকচুয়ালি আপনি দেখতে খুব মিষ্টি। আপনার কথাবার্তাও ভারী মিষ্টি। বিরক্ত হয়ে বাসার ভিতর পা বাড়াতে দেখল শুভ্র তাকিয়ে রয়েছে। বিস্ফোরিত হলো রোদ। আমতা আমতা করতে লাগলো। লোকটি মৃদু হেসে শুভ্রকে জিজ্ঞেস করল, আপনার বোন? কেন? না, এমনি। ভয় গলা শুকিয়ে গেল রোদের। তুই এখানে কি করছিস? বিস্ফোরিত নয়নে তাকায়। কি বললাম? কিছু না, ভেতরে যা। ভেত হয়ে কম্পিত পাজোড়া বাড়ালো। কাচুমাচু করতে লাগলো লোকটি। চোয়াল শক্ত হয়ে এলো শুভ্রর। আপনারা যেতে পারেন, আমরা তো এখনো কাজ শুরুই করিনি। এক্সকিউজ মি, দরকার পড়লে এমবি কিনে নেট ইউজ করব। আপাতত যেতে পারেন, ওয়াইফাই ঠিক করা লাগবে না। রাতে খেতে বসল সবাই। শুভ্র এসে বসতেই তার পাশে বসল সন্ধ্যা। এক পলক তাকালো সবার দিকে। সবাই আছে, কিন্তু রোদ নেই। নীরব রইল শুভ্র। রোদ কই বৌমা? পড়তে বসেছে। খেতে ডাকো মেয়েটাকে। শুভ্রকে পাঠালো রোদকে ডাকতে। বই বন্ধ করে ডাইনিং এলো রোদ। বাসার সবাই রয়েছে। একান্নবর্তী পরিবার তারা। শর্মিলা খাতুন বড়, সাজিয়া খাতুন মেঝো,
আর মা মাহিরা খাতুন সেজ, আর হাফসা খাতুন ছোট। শুভ্র শুভ্রা বড় জেঠুর ছেলে মেয়ে। সকাল সন্ধ্যা মেজো জেঠুর সে একাই মেঘমিদুর ছোট চাচ্চর, সবাই খাওয়ায় ব্যস্ত। তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও তার বড় মেজো জেঠিমণির খুব সমস্যা। বড় জেঠিমণি তো সারাক্ষণ ধমকানোর ওপরই রাখেন। মেজো জেঠিমণি তাকে পছন্দ করেন না, আর ছোট কাকিমণি চুপচাপ থাকলেও আকার ইঙ্গিতে বুঝিয়ে তাকে কম পছন্দ করে। সেজন্যই কারো সামনে আসতে তার ইচ্ছে হয় না। যার বাবা মা থেকেও নেই, তাকে মানুষ কি আর এমন গুরুত্ব দেবে? প্লেটে ভাত বেড়ে দিলেন। ছোট ছোট লোকমা তুলে মুখে পড়তে লাগলো। খেতে খেতে হঠাৎ মেঘ বলল, ভাইয়া, একটা ফ্যামিলি টুগেদার হলে কেমন হয়? ভালো। তাহলে চলো না, সবাই মিলে কক্সবাজার যাই। বাবার দিকে তাকায় শুভ্র। বাচ্চারা চাইছে যেহেতু, যাও। সন্ধ্যা বলল, আমি যাব। সকাল নীরব থাকলেও শুভ্রাও তাই বলল। রোদ নীরব রইল, খাবারের দিকে মনোযোগ তার। আর চোখে এক পলক তাকায় শুভ্র। সবাই এক্সাইটেড, কিন্তু রোদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যেন সে নেই, কিংবা কোনো কথা কানেই পৌঁছায়নি। রোদ যাবে না? হকচকায় রোদ। এক পলক তাকায় সবার দিকে। আমার সামনে পরীক্ষা জেঠু, পড়াশোনার ক্ষতি হবে। কি এমন ক্ষতি হবে? 2-3 দিন ঘুরে এলে। সন্ধ্যা বলল, না যেতে চাইলে থাকুক না জেঠু, ওর কি কাজ? ও ঠিক বলেছে, পড়াশোনায় ক্ষতি হবে। মলিন হাসল রোদ। হ্যাঁ জেঠু, আপনারা যান। সাজিয়া খাতুন বললেন, আর রোদ লং জার্নি করতে পারে না। কাকের দিকে তাকায় শুভ্র। বাসে চড়তে পারে না, অসুস্থ হয়ে পড়ে, বমি করে সারা পথ। এরকম মানুষ নিয়ে কোথাও যাওয়া যায় নাকি? মান সম্মানের একটা প্রশ্ন। আফজাল সাহেব বললেন, এসব কোনো ব্যাপার না, দরকার পড়লে না হয় শুভ্র আর রোদ ফ্লাইটে যাবে। 1 ঘন্টার পথই তো। অপ্রসন্ন কণ্ঠে সাজিয়া খাতুন বললেন, সবাই বাসে যাবে, তাহলে রোদ কেন ফ্লাইটে? তুমি তো বললে ওর বমি করে মান সম্মান নষ্ট হবে। মন্দ বলিনি, তাই বলে ফ্ল্যাটে? বাকি ছেলেমেয়েরা কি দোষ করল? সাজিয়া খাতুনের কথাবার্তা ভালো লাগলো না আফজাল সাহেবের। শর্মিলা খাতুন বললেন, সমস্যা নেই, রোদ সবার সঙ্গে বাসে যাবে, বমির ট্যাবলেট খাইয়ে দিলেই হবে। ওকে নেওয়ার দরকার কি ভাবি? সাজিয়া খাতুনের একচেটিয়া কথাবার্তা কারোরই পছন্দ হলো না। সবাই যাতা বললেও হাফসা খাতুন নীরব রইলেন। ওনার কোনো সমস্যা নেই। সন্ধ্যা বলল, আম্মু তো ঠিকই বলেছে। অপ্রসন্ন কণ্ঠে আফজাল সাহেব বললেন, তো তোমরা যাও, বাকিরা থাকুক। ভাইজান রাগ করছেন কেন? আমি তো খারাপ কিছু বলিনি। নূরজাহান বেগম বললেন, পরিবারের সবাই যাবে, অথচ ও যাবে না। ওকে নিলে তোমার মান সম্মানের প্রশ্ন। ভুলে যেও না, রোদ চৌধুরী পরিবারের সন্তান। চুপসে গেল সবাই। সবাই যেভাবে যাবে, রোদও দরকার পড়লে সেভাবে যাবে। এই নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। উঠে গেলেন তিনি। বাসের কথা শুনলেই রোদের মাথা ঘোরায়। কেন জানি বাসে চড়তেই পারে না সে। ডাক্তার বলেছিল সে নাকি শারীরিকভাবে খুব দুর্বল। ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলেছিল, তাহলে নাকি সমস্যা দূর হয়ে যাবে। খেয়ে হাত ধুয়ে রুমের দিকে পা বাড়ালো। বিকেলে পড়তে বসল রোদ। রিডিং রুমের পাশ দিয়ে যাচ্ছিল শুভ্র। ভেতরের দিকে চোখ পড়তেই চল শক্ত হয়ে এলো। রোদ খাতায় লিখছে, আর তার দিকে তাকিয়ে রয়েছে নীরব। মেজাজ খারাপ হলো শুভ্রর। পুরুষে আরেক পুরুষের দৃষ্টির মানে বুঝতে বিলম্ব হলো না। তার মাকে বলেছিল বদলে ফেলতে, কিন্তু এখনও গুরুত্ব দেয়নি। বিষয়টি ঠিক কোন দিকে যাবে বুঝতে বেগ পেতে হলো না। সোজা মায়ের রুমে ঢুকল। শাড়ি ভাঁজ করছেন তিনি। কি হচ্ছে শুভ্র? চা কফি লাগবে? টিউটর চেঞ্জ করবেন কবে? সামনে রোদের পরীক্ষা, এখন কিভাবে চেঞ্জ করব? আজকেই নিষেধ করুন। কেন, কি হয়েছে? করবেন? শক্ত কণ্ঠস্বর শুভ্রর। পরীক্ষা শেষ হোক, কাল থেকে যেন না দেখি। বেরিয়ে গেল শুভ্র। আশ্চর্য হলেন তিনি। নীরব তো ভালো, ভদ্র ছেলে। রিডিং রুমের দিকে এগিয়ে গেলেন। ওকে দিলেন, ঠিকঠাক মতোই তো পড়াচ্ছে। রোদও শরীর আর মাথায় কাপড় টেনে বসেছে। খারাপ কিছুই চোখে পড়ল না। নীরব আসলেও তিনি অনেকবার আড়াল থেকে চেক করে যান, কখনো খারাপ কিছু দেখেননি। যত যাই হোক, রোদ এই বাড়ির মেয়ে, খারাপ কিছু হলে নিজেদেরই বদনাম। তাই তিনি চোখ কান খোলা রাখেন। রোদকে কঠোর শাসনে রাখেন যেন বিগড়ে না যায়। মা নেই, বাবা থেকেও নেই, কোনো মহিলাকে বিয়ে করে সংসার পেতেছে।
এই বাড়িতে কেউ তাকে উঠতে দেয় না। সৎমায়ের অত্যাচারের শিকার হবে বলে রোদকে এক প্রকার রেখে দিয়েছেন ওনারা। আর সেই মহিলাও রোদকে চায় না, তাই নিতে দেননি। তাই ব্যবসা বাণিজ্য এবং সম্পত্তির কোনো ভাগও দেননি। রোদের বাবার অংশ থেকে তার জন্য খরচা করা হয়। সেটা বাদেও লুকিয়ে চুরিয়ে হলেও মেয়েটাকে একটু দেখতেও আসে না। এই জন্যই সবার মনে ক্ষোভ। আরেকটা মস্ত বড় কারণ হচ্ছে পরকীয়ার জের ধরে নির্যাতন করত মাহিরা খাতুনকে। এরপর একদিন ধাক্কা দিতেই সিঁড়ি থেকে পড়ে মাথায় বাজেভাবে আঘাত পেয়ে সেখানেই মারা যান। কেস হয়, জেল হয়। মান সম্মান এবং রোদের কথা ভেবে কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনেন, নয়তো ফাঁসি হতো। জেল থেকে ছাড়া পেতেই পল্টি দিল। সেই মহিলাকে বিয়ে করে সংসারী হলো। দীর্ঘশ্বাস ফেললেন। কিভাবে যে নিষেধ করবেন ভেবে পাচ্ছে না। টেনশনে পড়ে গেলেন। রোদ খারাপ রেজাল্ট করুক সেটা তিনি চান না। বিকেলে রোদের বিয়ের জন্য এলো সেদিনে সে নেট অফিসের লোকটার বাবা। শুনতেই মেজাজ খারাপ হয়ে গেল আফজাল সাহেবের। গম্ভীর করে নিষেধ করে দিলেন। ব্যাপারটি কানে এলো শুভ্রর। মেজাজ খারাপ হলো রোদের ওপর। মেয়েটাকে ছাদে পাঠালে সমস্যা, বাগানে গেলেও সমস্যা, টিউটর দিলেও সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা। চল শক্ত হয়ে আসে। হঠাৎ বাসায় প্রবেশ করলো একটি মেয়ে। এগিয়ে গিয়ে শর্মিলা খাতুন জিজ্ঞেস করলেন, কে তুমি? সালাম দিল মেয়েটি। আমি রুশনা, রোদের নিউ হোম টিউটর। কে পাঠিয়েছিল? শুভ্র ভাইয়া। বলতে গিয়ে লাজুক হাসল। সিঁড়ির উপর থেকে দৃশ্যটি দেখল রোদ। শুভ্র ভাইয়া বলতে গিয়ে লাজুক হাসার কি হলো? নিশ্চয়ই এই মেয়ের সঙ্গে কিছু একটা আছে। ভীষণ খারাপ লাগলো রোদের। ও আচ্ছা, তুমি রিডিং রুমের দিকে যাও, আমি রোদকে পাঠাচ্ছি। জি আন্টি। সরে গেল রোদ। রোদ, রোদ। বেরিয়ে এলো রোদ। কি জেঠিমণি? তোর নতুন টিউটর এসেছে, পড়তে যা। আমার টিউটর লাগবে না। কেন? আমি এখন থেকে আমার ফ্রেন্ডের সঙ্গে গ্রুপ প্রাইভেট পড়ব। ওনাকে ফিরে যেতে বলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুতেই পড়বে না ওই মেয়ের কাছে। দরকার পড়লে ফেল করবে। রাতে শুভ্র বাসায় ফিরে জানতে পারল রোদ নিষেধ করে দিয়েছে পড়বে না। তাই তাকে রুশনা ফোন করে জানিয়েছে। মেজাজ খারাপ হলেও নীরব রইল। এত সাহস কোথায় পেল? জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। রুমে ডেকে পাঠালো। চমকায় রোদ। গম্ভীর হয়ে এগিয়ে গেল। নক করে ভেতরে ঢুকতে মুখোমুখি হলো শুভ্রর। ভরকায় রোদ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল রোদ। নীরবকে ভালো লাগে? নীরব রইল রোদ। নিউ টিউটরের কাছে পড়িসনি কেন? প্রত্যুত্তর করল না। কি জিজ্ঞেস করলাম? ধমকে উঠল। গ্রুপ প্রাইভেট পড়ছি তাই। কাল থেকে বাদ দিয়ে বাসায় পড়বি। প্রয়োজন নেই। অগ্নিদৃষ্টিতে তাকালো। মুখে মুখে কথা বলছিস? বেরিয়ে গেল রোদ। রোদের দুঃসাহস দেখে অবাক হলো শুভ্র। হাত মুষ্টিবদ্ধ করল। ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। চোখগুলো কেমন রক্তবর্ণ ধারণ করেছে। ব্যালকনিতে এসে দাঁড়ালো রোদও। কেন জানি অভিমান হয় শুভ্রর ওপর। এতগুলো বছর তার সঙ্গে যোগাযোগ করেনি, করার চেষ্টাও করেনি। প্রতিটি দিন রাত সেকেন্ড মানুষটার একটা বার্তার জন্য সে অপেক্ষা করেছিল। একটা কলের প্রতীক্ষায় ছিল। না কিছুই করেনি। এখন অনেকগুলো বছর পরে সে তার উপর কর্তৃত্ব ফলাচ্ছে। শুধু তাই নয়, সেদিন ভুল বুঝে তার গায়ে হাতও তুলেছিল। বলার পরে বিশ্বাস করেনি। উল্টো ম্যাচিউরিটির মতো নিজের বাবা মায়ের কাছে বিচারও দিয়েছিল। সব বাদ, সব মেনে নিয়েছে। কারণ তার ভালোর জন্যই করেছে, খারাপ নয়। আর তার উপর রাইট রয়েছে। হ্যাঁ, সেদিন অসতর্কতাবশত কার্নিশ থেকে পড়লে তার মৃত্যু নিশ্চিত ছিল। তবুও তার লোভী মনটা কাকরোল ফুলের জন্য মাঝে মধ্যে ওঠে। জলপ্রপাতের ন্যায় অস্ত্র গড়িয়ে পড়ছে সফের দুগাল বেয়ে। ভেজা ঢোক গিলল। পাশের ব্যালকনিতে চোখ পড়তে দেখল সিগারেট ফুঁকছে শুভ্র। রুমের দিকে পা বাড়ালো। সোজা বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো। এই বাড়িতে তার আর থাকতে ইচ্ছে করছে না। তবু আজীবন থাকতে হবে। দূরে কোনো পাহাড় অরণ্যে গিয়ে দূষিত শ্বাস ফেলে একটু বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে ইচ্ছে করে। সমুদ্রের জলে পা ডুবিয়ে তৃষ্ণার নিবারণ করতে ইচ্ছে করে। পাহাড় চূড়ায় উঠে দুহাত প্রসারিত করে জোরে চিৎকার দিয়ে নিজেকে রানী বলে দাবি করতে ইচ্ছে করে। কবে হবে তার এই ইচ্ছেগুলো পূরণ?
মিলে না কোনো প্রত্যুত্তর। ওভাবেই কখন চোখ লেগে এলো টের পেল না। টুপটুপ করে তপ্ত জলে শিমুল তুলোর বালিশ ভিজে জবুথুবো। আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল রোদের। পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে না, তবে বাড়ির পাশে নারিকেল গাছগুলোর সংসার পাতা দু একটা কাক দম্পতির ডাক শোনা যাচ্ছে। আড়মোড়া ভেঙে পেছনের ব্যালকনিতে গেল। হালকা কুয়াশার চাদর জড়িয়ে রয়েছে প্রকৃতি। কাকের বাসাগুলো দেখা যাচ্ছে, তবে অস্পষ্ট। ঘুমু ঘুমু ঝাপসা মায়াবী চোখে তাকিয়ে রইল। কবে তারও একটা কাকের বাসা হবে? খড়কুটো দিয়ে সেও কবে একটা বাসা বুনবে? জানে না কোনো প্রত্যুত্তর। দীর্ঘশ্বাস ফেলে মেইন দরজা খুলে বাগানের দিকে পা বাড়ালো। ঘাসের ওপর পড়ে থাকা শিশির বিন্দুর ওপর খালি পায়ে হাঁটতেই শিরশির করে উঠল। ভোরের নির্মল হাওয়ার মতো একরাশ দোল দিয়ে গেল তার সুপ্ত হৃদয়ে। তর্জনী দিয়ে শিশুর বিন্দু স্পর্শ করতে লাগল। এটা করতে ভীষণ ভালো লাগে তার। শীত শীত অনুভূত হতেই কুকড়ে উঠল। কত রকমের গোলাপ ফুটে আছে বাগানে। আধফোটা গোলাপ তার চেয়ে বেশি প্রিয়। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল গোলাপগুলোকে। কি যে ভালো লাগছে রোদের। একটু ঝুঁকে নাসিকা ভরে ঘ্রাণ নিতে লাগল। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ তাকে লক্ষ্য করছে। চোখ তুলে চতুর্দিকে তাকাতেই লক্ষ্য করল ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে শুভ্র। তার এই ভোরবেলায়ও তাকে লক্ষ্য করেনি বোধহয় শুভ্র। দ্রুত বাসার দিকে পা বাড়ালো। রুমে ঢুকে অজু করে নামাজ আদায় করে কিছুক্ষণ পড়াশোনা করে শুয়ে পড়ল। প্রতিদিনের ন্যায় ব্রেকফাস্ট করতে বসলো সবাই। সবাই থাকলেও রোদকে আজও কেউ ডাকল না। রোদেরও কেন জানি অস্বস্তি হয়। ডাকলে যায় নয়তো না। সে জানে তার উপস্থিতি কারো পছন্দ নয়। তবে সামনাসামনি হলে কত শত রকম কথায় না তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলেন সাজিয়ে খাতুন। তাকে দেখলেই মনে হয় সাপের সঙ্গে বেজির দেখা। কারো মন সেদে সেদে অপমানিত হতে ইচ্ছে করে। রোদের তো নয়ই, তাই দূরত্ব বজায় রাখে। বড় জেঠিমণি নিষেধ করলে অবশ্য কারো এমন দুঃসাহস হয় না তাকে কিছু বলার, কারণ তিনি আবার এই পরিবারের মাথা। সব কিছুই ওনার ইশারা ইঙ্গিতেই হয়। দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে নিল। শুভ্র এসে চেয়ারে বসল। রাতে ঘুম হয়নি আজও। ব্রেকফাস্ট সেরে একসঙ্গে ঘুমাবে। এক টুকরো পরোটা ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পড়তে দেখল সিঁড়ি দিয়ে নামছে রোদ। এক পলক তাকায়। মাথায় সাদা ওড়না দিয়ে ঢাকা, কাঁধে ব্যাগ, পায়ে কেটস। নিচের দিকে দৃষ্টি রেখে কদম ফেলছে। তাকে দেখেও কেন যেন দেখল না। আমি ভার্সিটিতে যাচ্ছি জেঠিমণি। নীরব রইলেন তিনি। আদৌ কানে পৌঁছেছি কিনা সন্দেহ। বেরিয়ে গেল রোদ। রোদ ব্রেকফাস্ট করেছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করলেও নীরব রইল শুভ্র। আসার পর থেকে রোদ একবারই তার সঙ্গে খেতে বসেছিল। আর তেমন একটা ওকে ডাইনিংয়ে দেখা গেল না। ব্রেকফাস্ট অসমাপ্ত করে উঠে গেল। কি হলো, খাবি না? না। কেন? কফি দিন। রুমের দিকে পা বাড়ালো শুভ্র। ব্যালকনিতে দাঁড়াতে দেখল ধীরে ধীরে পা ফেলে গেট দিয়ে বেরোচ্ছে রোদ। দড়ির মতো মোটা পাকানো বেনিটাকে কারুকার্যময় লাগছে। হাঁটার সঙ্গে ছন্দে ছন্দে এক সুন্দর করে দুলছে। আজও গাড়ি কিংবা রিক্সা নিল না, ধীর পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছে। কফি নিয়ে এগিয়ে এলেন শর্মিলা খাতুন। মায়ের দিকে তাকায়। রোদ ব্রেকফাস্ট করেছে? অপ্রস্তুত হলেন তিনি। করতে বলেছিলাম, ও নিষেধ করল। কখন? একটু আগে। ডিনার করেছিল? হ্যাঁ। শুভ্র লক্ষ্য করল তার মাকে কেমন অপ্রস্তুত দেখাচ্ছে। আমি তো দেখলাম না। ও বেশিরভাগ রুমেই খায়, তাই পাঠিয়ে দিই। রুমে কেন খায়? আমি কি জানি বাপু। একা ভার্সিটিতে গেল কেন? ও তো একাই যায়। কবে থেকে? আমতা আমতা করলেন। হয়েছে কিছুদিন। এমন কিছু আপনাকে বলেছিলাম? ঘাবড়ে গেলেন। আপনাকে বলেছিলাম ওকে একা ছাড়তে না। যত যাই হোক ওকে একা ছাড়তে না। ও যেন বাসার বাইরে একা না বেরোয়। বলেছি আপনাকে নিয়ে যেতে এবং আসতে। রোদ খুব ঘাটতারা মেয়ে। ছোট থেকে মা বাবার আদর শাসন পায়নি বলে উড়নচণ্ডী হয়েছে। আচ্ছা, তা আমার তো এমন কিছু মনে হয়নি। ও তোমার সামনে অমন করার সাহস পাবে নাকি? ওর বিষয়ে আমি কি কি বলেছিলাম আপনাকে? আতঙ্কিত হলেন ভেতরে ভেতরে। তীক্ষ্ণ দৃষ্টি তাকায় শুভ্র। ও গাড়ি নিল না কেন? ও একটা গাড়ি নিলে বাকিরা কিভাবে যাবে? বাকিরা যাবে, ও যাবে না? মায়ের মুখের দিকে তাকিয়ে রইল শুভ্র।
আমি চুপ রয়েছি বলে আপনারা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন, তাই না? ভাবছেন আপনাদের কিছুই আমার চোখে পড়ে না, তাই তো? তুমি অহেতুক আমাকে প্রশ্নবিদ্ধ করছো। তাচ্ছিল চোখে তাকালো। ও একটা গাড়ি নিলে বাকিদের চিন্তা। ওর জন্য গাড়ি কেনার টাকা পাঠায়নি। সেই টাকা কই? আতঙ্কিত চোখে তাকালেন। বলুন, সেই টাকা কই? এতগুলো গাড়ি কেনার কি দরকার? ড্রাইভারের পেছনে কতগুলো টাকা যায় ওই সেই। চল শক্ত করলো শুভ্র। তার মানে গাড়ি কেনা হয়নি? প্রতিক্রিয়াহীন তিনি। আমি ঠিক বুঝতে পারছি না কিছু। রোদের সাথে আপনারা ঠিক কি করছেন? তুমি ভুল বুঝছো। হ্যাঁ, আমি এখনো ফিডার খাই। আমরা ওর খেয়াল রাখি। সে তো দেখলাম। কিছু বলতে পারলে না তিনি। প্রতি মাসে রোদের হাত খরচ, পড়াশোনা, কোচিং, প্রাইভেট কেয়ার অর্থাৎ যাবতীয় সকল খরচাসহ ওর জন্য 1 লক্ষ টাকা করে পাঠাতাম। হিসেব করলে দাঁড়ায় 12 মাসে 12 লক্ষ। এভাবে প্রায় 7-8 বছরে অর্থাৎ গাড়ি কেনার টাকা সহ 1-1.5 কোটি টাকার উপরে পাঠিয়েছিলাম। ঈদ কিংবা কোনো উৎসবে দ্বিগুণ টাকা পাঠাতাম, যেটা হিসেব করলে তো 2-3 কোটি টাকার ওপরে যায়। সেই টাকা কোন দিকে গেল? গলা শুকিয়ে গেল শর্মিলা খাতুনের। বলুন। ভীত চোখে তাকিয়ে রইলেন। প্রতি মাসে বিজনেস থেকে রোদের বাবার বিরাট এক অ্যামাউন্টটা আসে, যেটাকে ওনাকে দেওয়া হয় না। আপনারা রোদের খরচাপাতির কারণ দেখিয়ে রেখে দেন সেই টাকা কোথায়? সেই টাকা তো আমার দেওয়া টাকার কাছে কিছুই না। শ্বাস আটকে রইলেন। এভাবে ফেঁসে যাবেন ভাবতে পারেননি। বলুন। আমতা আমতা করলেন। আকস্মিক হাত থেকে কেড়ে নিয়ে কফির মগটা আছাড় দিল ফ্লোরে। উঠত দিন। নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। কি হলো? বলছে না যে? বলুন। ধমকে উঠল। আসলে হ্যাঁ বলুন। যেটা বলল তার জন্য প্রস্তুত ছিল না শুভ্র। আচমকা টপগুলো ছুঁড়ে ফেলল, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। আতঙ্কিত হলেন তিনি। হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ! আমার টাকা দিয়ে আরেকজনের ভোগবিলাসের ফুর্তি করেছেন। ভেঙে পড়ল বেশ কতগুলো টপসহ ফুলদানি। কাঁপতে লাগলেন তিনি। আপনাকে আমি ঘৃণা করি। ছলছল নয়নে তাকালেন। ভাঙচুরের শব্দ শুনে এক প্রকার ছুটে এলেন নূরজাহান বেগম এবং আফজাল সাহেব। কি হয়েছে শুভ্র? আপনিও জানতেন এসব, তাই না? কোন সব? রোদের জন্য দেওয়া টাকা পয়সা এভাবে কুকুর বিড়ালকে ভোগ করা ছিল। মুখ শুকিয়ে গেল ওনার। সামনে থেকে চলে যান দুজন। ঘৃণা করি দুজনকে। তাচ্ছিল হাসলেন নূরজাহান বেগম। মুখ বুজে রয়েছিলেন এতদিন। এখন মজা টের পাক। রোদের জন্য দেওয়া খরচা দিয়ে বেকার জয়ারি ভাইদের উদর পড়তে করে, সেখানে এমন রিয়াক্ট তো শুভ্র করবেই। রোদের সঙ্গে ফোনে যোগাযোগ না করলেও প্রতি মাসে ওর জন্য 1 লক্ষ টাকা করে হাত খরচা পাঠিয়ে দিত। ভেবেছিল তার বাবা মা রোদকে আগলে রাখবে, কিন্তু এখন দেখছি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে গিয়েছিল। সব জেনে শুনেও তুমি চুপ রয়েছিলে, তাই না দাদিমা? আমি কি করব? আমাকে জানানোর প্রয়োজন ছিল না। সংসারে শান্তি চেয়েছিলাম। জুলুম করে প্রত্যুত্তর না করে বেরিয়ে গেলেন তিনি। তপ্ত শ্বাস ফেলে টি শার্ট চেঞ্জ করে বেরিয়ে গেল বাসা থেকে। কিছু দূর যেতেই দেখল ফুটপাত ধরে মাথা নুয়ে হাঁটছে রোদ। কয়েকটা বখাতে পিছু নিয়েছে। আতঙ্কিত হয়ে লম্বা লম্বা কদম ফেলছে। মেজাজ খারাপ হলো শুভ্রর। নিশ্চয়ই প্রতিদিন এসবের সম্মুখীন হন রোদ, যা প্রকাশ করে না। চল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করল। দাঁতে দাঁত চেপে সজোরে ব্রেক কষল। গাড়ি থেকে বেরিয়ে সামনে দাঁড়ালো। ভরকে গেল রোদ আর বখাটেগুলো। আতঙ্কিত চোখে তাকায়। ওর পিছু নিলি কেন? কে ভাই তুমি? আমাদের বিরক্ত করছো? চল শক্ত করলো তোদের জম। আচমকা মুখের মধ্যে কষিয়ে একটা লাথি মারতেই মুখ থুবড়ে পড়ল। হতভম্ব হলো বখাটেগুলো। কোনো প্রস্তুতি ছাড়াই তেড়ে ফুরে আসতেই সেগুলোকেও রামধুলাই দিতেও লেজ গুটিয়ে পালিয়ে গেল। মস্তিষ্ক টকবক করছে শুভ্রর। নীরবে হাঁটতে লাগলো রোদ। গাড়িতে উঠে বসল শুভ্র। স্টার্ট দিয়ে রোদের কাছাকাছি গেল। অভিমানী হয় রোদ। এতগুলো বছর পর তার খোঁজ নেয়নি। আজ বাহাদুরি দেখাতে এসেছে। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বাম হাত দিয়ে মুছে জিদ চেপে হাঁটতে লাগলো। গাড়িতে ওঠ। গম্ভীর শক্ত কণ্ঠস্বর। হাঁটতে লাগলো রোদ। শুনবে না একদম। জিদ চাপল মাথায়। অভিমানে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি হলো? নিরুত্তর রোদ। উঠবি না? মৌন রইল। সজোরে ব্রেক কষল। কথা কানে যাচ্ছে না। গুরুত্ব দিল না রোদ। নীরবকে ভালো লাগে তাই না? থমকে দাঁড়ায় রোদ। নিজের মতো ভাবু সবাইকে। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করল। কি বললি? বারবার ওর কথা কেন বলো? যা সত্য তাই। তোমার তো রোশনা নামের মেয়েটিকে ভালো লাগে। আমি কিছু বলেছি? কি বললি? ওর সঙ্গে যে তোমারও। আচমকা থাপ্পড় পড়ল গালে। হতভম্ব হয়ে আগুন চোখে তাকালো রোদ। প্রতিক্রিয়া করতে ভুলে গেল। ননসেন্স। জিদ চাপল মাথায়। লম্বা লম্বা কদম ফেলে হাঁটতে লাগল। ক্ষুব্ধ হলো শুভ্র। এই ছিল মেয়েটার মনে। চল শক্ত হয়ে এলো। একটা রিক্সা নিয়ে বাকি পথ ভার্সিটিতে পৌঁছালো। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গেল। অবশ্য সকালবেলা ফুটপাতে মানুষ কম থাকে, তাই হাঁটতে ভালো লাগে তার। তাই ভার্সিটিতে যাওয়ার সময় কিছু পথ হেঁটে যায়। ভার্সিটি সেমিনারে গিয়ে বসল রোদ। তাকে দেখতে এগিয়ে এলো সুপ্তি, দীপ্তি আর তটিনী। চোখ পড়তেই বিচলিত হলো। সুপ্তি বলল, কি হয়েছে তোর? কিছু হয়নি। গাল ঢেকে বসল রোদ। কাঁদছিস কেন? এমনি। দীপ্তি বলল, কি হয়েছে বল? মাথা ব্যথা করছে তাই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওরা। তটিনী বলল, তোর গালে কি হয়েছে? কিছু হয়নি। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ, দাগ স্পষ্ট ভাসমান। ঘণ্টা পড়তে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে ঘণ্টা 2 পর রোদের ভার্সিটিতে এলো শুভ্র। সোজা মেইন হেড স্যারের সঙ্গে দেখা করতে ওনার কেবিনের দিকে এগিয়ে গেল। শুভ্রকে দেখতে গাল ভরে হেসে উঠলেন ইশতিয়াক মির্জা। সালাম দিল সে। আরে শুভ্র যে। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, বসো। মুখোমুখি বসল শুভ্র। তা কবে ফিরলে দেশে? হয়েছে সপ্তাহখানেক। ও, ভাবলাম তোমার বাবার সঙ্গে দেখা করব। কেন? মুচকি হাসলেন। আসলে রোদ মানে তোমার বোনের কথা বলছি আর কি। তাকে পছন্দ হয়েছিল আমার। ওনার মুখের দিকে তাকড়ায় শুভ্র। আমার ছেলে আদ্রিন সিএসি ইঞ্জিনিয়ার। তাই আমি চাইছি আর কি রোদকে পুত্রবধূ করতে। আর তোমাদের পরিবার সম্পর্কে তো জানি। রোদের কথা বাসায় বলেছিলাম। আদ্রিনের কোনো আপত্তি নেই। সেদিন রোদকে দেখে গিয়েছিল, জানালো পছন্দ হয়েছে। এখন কি বলো? গম্ভীর রইল শুভ্র। চশমা ঠিক করে এক পলক তাকালেন। শি ইজ মাই ওয়াইফ। চমকে তাকালেন তিনি। কি বললে? ভার্সিটির ব্যালকনিতে দাঁড়ালো ওরা 4 জন। শুভ্রকে গেট দিয়ে বেরোতে দেখতেই সুপ্তি বলল, রোদ, উনি তোর শুভ্র ভাইয়া না? চোখে পড়ল রোদের। গায়ে ব্ল্যাক কালারের টি শার্ট। উজ্জ্বল ফর্সা শরীরটায় কি সুন্দর মানিয়েছে। চুলগুলো ছোট করে ছাটা। দেখতে মন্দ লাগছে না। পুরো লোক মিলিয়ে কোনোর হিরোর থেকেও কম নয়। ফর্সা গালগুলোয় গোলাপি আভা ছড়িয়ে পড়ল হঠাৎ। ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। কেন এলো ভার্সিটিতে বুঝতে পারল না। ভার্সিটি থেকে বেরিয়ে আনমনা হয়ে হাঁটতে লাগলো রোদ। সকালবেলায় থাপ্পড় খাওয়ায় মনটা মেঘাচ্ছন্ন আকাশে নেই গুমোট হয়ে আছে। মুখ এবং চোখ ফেটে কান্না এলো। টিস্যু দিয়ে নাক মুখ অশ্রু মুখে হাঁটতে লাগলো। আজ কেন জানি মনটা সত্যি অবাধ্য হতে চাইছে। হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের দিকে এগিয়ে গেল। বিকেল হওয়ায় নানান রকমের মানুষের আনাগোনা বেড়েছে। একটি গাছের নিচে বসে চোখ বুজে রইল। কেন জানি আজ বাসায় ফিরতে ইচ্ছে করছে না। জানে জেঠিমণি বকাবকি করবে, করুক, প্রতিদিনই তো করে। কতটুকুই না হয় আর করবে। তার সব সয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ বসে রইল। লেকের শীতল জল ছুঁয়ে মৃদু মৃদু হাওয়া এসে শরীর ছুঁতে লাগলো। বিষণ্ণতার মাঝেও কেন জানি ভালো লাগলো রোদের। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সকাল থেকে এই অবধি কিছু খাওয়া হয়নি। সারাক্ষণ শরীর আর মাথা ঘুরে, চোখে ঝাপসা দেখে দুর্বল লাগে। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। মেজাজ খিটখিটে হয়ে থাকে। দেখল 5টা বাজছে। আজ আর রক্ষে নেই জেঠিমণির বকা খাওয়ার থেকে। সন্ধ্যা ঘনিয়ে এলে আবার সমস্যা হবে। দ্রুত উঠে দাঁড়ালো। শরীরটা হঠাৎ কেমন কেঁপে উঠে ঘুরে পড়ে যেতেই নিজেকে স্বাভাবিক করল। মাথায় ওড়না ঠিক করে আনমনা হয়ে পা বাড়ালো বাসার পথে। হঠাৎ চোখ পড়ল হাওয়াই মিঠাইয়ের ওপর। ব্যাগ খুলে দেখল ভাড়া হবে কিনা। দেখল হবে। কয়েক কদম এগিয়ে গিয়ে লোকটাকে হাওয়াই মিঠাই দিতে বলবে। তার আগেই শুনতে পেল, 2টি করে 4টি হাওয়াই মিঠাই দিন তো। চমকে তাকায় রোদ।
দেখল তার বাবা 10-11 বছর বয়সী দুটি বাচ্চাকে হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে। ভেজা ঢোক গেল রোদ। পাশে তার সৎমা দাঁড়িয়ে রয়েছেন, হাসি খুশি দেখালো চারজনকে। নিশ্চয়ই ওরা তার সৎ ভাই বোন। হাওয়াই মিঠাই নিয়ে ওদের গালে চুমু খেয়ে হাতে তুলে দিতেই বাচ্চাগুলো খুশি হয়ে গেল। দৃশ্যটি খুব সুন্দর হলে বেদনায় দেখছিল রোদের জন্য। আজ এই জায়গায় তার থাকার কথা, সৎমায়ের জায়গায় তার মায়ের থাকার কথা। তার আদর ভাগ হয়ে গেল এদের জন্য। ভাগ হয়নি, নিঃশেষ হয়ে গিয়েছে। ভাগ হলে হয়তো অর্ধেক পেত, কিন্তু তার কপালে তো সেইটুকুও জোটে না। সে কতটা প্রীতিস্নেহ আদর অভাব বোধ করে সেটা কেউ জানে না। মায়ের মৃত্যুর পর থেকে সে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। জেঠিমণি কাকিমণিরাও কখনো তাকে বুকে টেনে নেয়নি, সবসময় তীর্যক চোখে দেখেছে এবং বুলি ছুঁড়েছে। বুকটা ফেটে চৌচির হয়ে গেল। তারও তো বাবার হাত থেকে হাওয়াই মিঠাই খেতে ইচ্ছে করছে। ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল রোদ। ঝাপসা নয়নে অস্পষ্ট দেখছে সব। তার বাবা তার দিকে একবারও তাকালো না। বাচ্চাদের হাত ধরে চলে গেল অন্যদিকে। বাবার হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক সুখে রয়েছেন। আচ্ছা, প্রতারকদের সুখ নাকি সাময়িক, তার বাবার সুখ কেন এত দীর্ঘ? এই সুখে গ্রহণ লাগে না কেন? না হেসে মুখ ফুটে কখনো অভিশাপ দেয় না, কিন্তু তার অন্তরাত্মা তো ঠিকই আর্তনাদ করতে করতে দেয়। তার বাবা কি কখনো টের পাবে তার এই অন্তরাত্মা যে আর্তনাদ করতে করতেই তাকে অভিশাপ দেয়? শ্বাস আটকে পা ঘুরিয়ে হাঁটতে লাগলো। ঝাপসা নয়নি কিছুই দেখতে পেল না। আকস্মিক একটি গাড়ির সঙ্গে আঘাত পেতে হোঁচট খেয়ে পড়তেই ব্রেক কষল। গাড়ি থেকে দ্রুত বেরিয়ে এলো অরণ্য। সব মাথার ওপর দিয়ে গেল দুজনের। শ্বাস আটকে চোখ বুজেই রইল। কি হচ্ছে ঠিক বুঝতে পারল না রোদ। এক্সকিউজ মি, দেখি কোথায় ব্যথা পেয়েছেন? ঝাপসা নয়নে তাকায় রোদ। সানগ্লাস পরা এক যুবক রোদের মুখের দিকে এক পলক তাকায়। সুশ্রী মুখখানি কেমন টকটকে লাল হয়ে গিয়েছে। চোখ থেকে সানগ্লাস সরিয়ে নিল। চোখে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলল রোদ। অপ্রস্তুত হলো অরণ্য। সরি। একটু দেখে শুনে হাঁটবেন তো, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যিস মাত্রই স্লোতে ড্রাইভ করছিলাম। রোদ নিরুত্তর। উঠে দাঁড়ানোর চেষ্টা করল। হাঁটুতে ব্যথা পেয়েছে। অরণ্য হাত ধরে দাঁড় করালো। এক পলক তাকায় রোদের মুখের দিকে। ধবধবে সাদা সুতির ওড়না মাথায়, সারা ওড়না জুড়ে গড়ি গড়ি বনফুলের এমব্রয়ডারি করা আর কাটক পাড়। চোখ সরাতে পারল না অরণ্য। কেন জানি অন্যরকম ফিল করল। শেষ বিকেলের মলিন সোনালি রোদ পড়তেই কেন জানি মায়াবী দেখালো। থ্যাঙ্কস। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো রোদ। এক্সকিউজ মি, আপনি পায়ে ব্যথা পেয়েছেন, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। নো থ্যাঙ্কস, এগেইন সরি। ইটস ওকে। অ্যানিওয়ে, কিছু মনে না করলে আমি আপনাকে লিফট দিচ্ছি। নো নিড, থ্যাঙ্কস। প্লিজ, লাগবে না। আই এম ওকে। দোষটা আমার। মলিন হাসল রোদ। আপনার নয়, আমারই। আমি ঠিকমতো রাস্তা পারাপার হতে গাফিলতি করেছি। সো ডোন্ট ওয়ারি প্লিজ, আমি লিফট দিচ্ছি। বিরক্ত হয় রোদ। কেন জানি অধিকার বোধ দেখিয়ে বাহু ধরে রোদকে গাড়িতে বসালো। ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। ভীষণ চিন্তিত হলো রোদ। এই না বুঝি আজ কিয়ামত শুরু হয়। বিষণ্ণ দেখালো মুখ। এনি প্রবলেম? নো। অ্যাড্রেস দিন। অ্যাড্রেস দিল রোদ। কিছুক্ষণ পর পর ফ্রন্ট মিরর দিয়ে রোদকে পর্যবেক্ষণ করতে লাগলো অরণ্য। পানির বোতল এগিয়ে দিল। রোদ নিল, তবে পান করল না, কৌশলে রেখে দিল। রহস্যময় হাসল অরণ্য। বিলিভ করছেন না? প্রত্যুত্তর করল না। বাসার সামনে নামিয়ে দিল রোদকে। এক পলক তাকিয়ে বাড়ির নেমপ্লেট সহ অ্যাড্রেস সব মনের মধ্যে গেঁথে নিল। থ্যাঙ্কস। এবার পানির বোতলটা নিতে তো আপত্তি নেই। মলিন হাসল রোদ। অরণ্য তাকিয়ে রইল। কেন জানি ওই মলিন হাসিটুকু তার হৃদয়ে দোল দিয়ে গেল। ভোরের নির্মল হাওয়ার মতো। কথা বাড়াতে ইচ্ছে হলো না রোদের। ভদ্রতাসূচক বোতলটা হাতে নিয়ে বাসার দিকে পা বাড়ালো। মেন ব্যালকনি থেকে সবই দেখল শুভ্র। যতক্ষণ রোদকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে রইল অরণ্য। মনে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে তার। মৃদু হেসে স্টার্ট দিল। কলিং বেল চাপতে ডোর খুলল শুভ্র। অপ্রস্তুত হয়ে ভরকে গেলেও নীরব রইল। পথ রোধ করে শটান হয়ে দাঁড়িয়ে রইল শুভ্র।
কোথায় ছিলি? নীরব রইল রোদ। কি হলো? তোমার জেনে কি কাজ? চল শক্ত হয়ে এলো। আফজাল সাহেব এগিয়ে এলেন। কি হয়েছে? নীরব রইল দুজন। রোদ কোথায় ছিলি? কিছু বলল না। ঢুকতে দাও ওকে। পা ঘুরিয়ে বাসা থেকে বের যেতে নিলেই টান পড়ল হাতে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বয়ফ্রেন্ড জুটিয়েছিস? ঘৃণা সৃষ্টি হলো। তার কাছেই যাচ্ছিস নাকি? হাত ছাড়ো। সারাদিন ঘোরাঘুরি করেও তোর মন ভরেনি? ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়াতে নিতেই পারল না, উল্টো টেনে হিসড়ে নিজের রুমের দিকে নিয়ে গেল। বাসার সবার চোখ কপালে তুলে তাকিয়ে রইল। রুমে ঢুকে সোজা বিছানার উপর ছুঁড়ে ফেলল। নাকে ব্যথা পেতেই আর্তনাদ করে উঠল। সারাদিন কোথায় ছিলি? রাগ হয় রোদের। বলা নেই, ক নেই, কিছু নেই, আন্দাজে আক্রমণ শুরু করে দিয়েছে। জিদ চাপল মাথায়, তাই প্রত্যুত্তর করল না। শক্ত করে চল চেপে ধরল। জিদ দেখাচ্ছিস কাকে? ছাড়ো। সারাদিন কোথায় ছিলি? যেখানে ইচ্ছে সেখানে। চল শক্ত হয়ে এলো। ওই ছেলেটাকে? তোমার কথিত বয়ফ্রেন্ড। কষি একটা থাপ্পড় মারতেই ফ্লোরে আছড়ে পড়ল। এত দুঃসাহস তোর? নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। মস্তিষ্ক টকবক করছে শুভ্রর। মেয়েটার হোম টিউটর রেখেছিল, উল্টো তাকে জাজ করলো। লিভ দিতে চেয়েছিল, নাকচ করলো। এরপর অন্য ছেলের সঙ্গে সময় কাটিয়ে বেশ বেলা করে লিফট নিয়ে বাড়ি ফিরল। রাগ কি তার হবে না? শুভ্রর কর্মকাণ্ডে হতবাক হলো রোদ। এমন তো ছিল না শুভ্র। আসার পর থেকে তার সঙ্গে এমন আচরণ করার মানে বুঝতে পারল না। ভেতরে ঢুকলেন নূরজাহান বেগম। রোদের নাকে রক্ত দেখতেই আটকে উঠলেন। এসব কি হচ্ছে শুভ্র? ওর দুঃসাহস দেখিয়ে স্তব্ধ হচ্ছি। কথায় কথায় গায়ে হাত তোলা, এটা ভীষণ খারাপ তো শুভ্র। আসার পর থেকে এ অবধি কয়বার ওর গায়ে হাত তুলেছ? হিসাব আছে তোমার? চল শক্ত হয়ে এলো শুভ্রর। ওই ছেলের সঙ্গে কিছুতেই রোদকে মানতে পারছে না। বিয়ের প্রস্তাব নাকচ করে নীরবকে সরাতে আদ্রি নিল। তাকে সরাতে এখন আরেক ছেলে। এর পূর্বে সুসাইড করতে নিয়েছিল। সব মিলিয়ে তার মাথা ঠিক থাকার কথা। মেয়েটা কি জানে না তার গুমট হৃদয়ের কথা? ও জিদ দেখাচ্ছে কাকে? তোমার এসব আচার আচরণ খারাপ লাগে রোদের। সঠিক কথা না জেনে তুমি বারবার একই ভুল করছো। শোনো, ওরও নিজের চলার মতো অধিকার রয়েছে। সে তোমার স্ত্রী হতে পারে, তার মানে এই নয় যে সে তোমার কাছে বিকৃত হয়েছে। হুঁশ জ্ঞান কাজ করবে। তুমি যা করছো এটা রীতিমতো শারীরিক মানসিক নির্যাতন। ও সুসাইড করতে নিয়েছিল। আন্দাজি কথা। ছোট মানুষ মাঝে মধ্যে ওঠে ফুলের জন্য। আত্মহত্যা করবে কেন? মাঝে মধ্যে ওঠে মানে? দাদিমার দিকে তাকায় শুভ্র। মন চাইলে ওঠে আর কি। এটা নিয়ে বাড়াবাড়ির কি আছে? অপ্রসন্ন চোখে তাকান তিনি। বাড়াবাড়ি করব না। সেদিন ঠিক কি হতো? ডিভোর্স চাই। কষিয়ে আরও 3টা থাপ্পড় পড়তেই বাক্রুদ্ধ হলো রোদ। রিয়্যাক্ট করতে ভুলে গেল। চল চেপে ধরল। আরেকবার বলবি? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। আমার কাছে তোকে থাকতে হবে আজীবন, যেমনভাবে আমি তোকে চাই। এসব কি হচ্ছে শুভ্র? ওর দুঃসাহস দেখেছ? ছাড়িয়ে নিলেন তিনি। বাসার সবাইকে খুশি করছো তাই না? সবাই দাঁড়িয়ে রয়েছে ভেতরে, কি হচ্ছে জানার জন্য। এখন যদি জানে এই কাণ্ড হচ্ছে, তাহলে তো আরও পেয়ে বসবে। পেয়ে বসবে মানে? তোমার মা কাকিমরা কম নাকি? দিন রাত সারাক্ষণ খোঁজায়। তোমার সঙ্গে ওর বিয়ে মানতে পারেনি কেউ। তোমার মা চায় তার ভাইজিকে এ বাড়ির বউ করতে। চমকে তাকায় শুভ্র। তার মানে বহু ঝড়ঝাপটা গিয়েছে। পই পই করে সব কিছুর হিসেব সে নিবে। সন্ধ্যার আজান হয়। ওর টিউটর আসবে, একটু পর রেডি হতে বলো। বক্স থেকে টিস্যু টেনে নিয়ে নাকে রক্ত মুছে দিলেন তিনি। আজান হয়েছে, চল। সারাদিন কিছু খায়নি মেয়েটা, এরপর আবার অত্যাচার। পিছু ফিরে শুভ্র তাকায়। ফর্সা মুখটা কেমন রক্তিম হয়ে গিয়েছে। 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। চোখের জল মুছড়ে জলপ্রপাতের ন্যায় ফের গড়িয়ে পড়ছে। শান্ত হ, ঘরে চল। বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে। বুঝতে দিলে তোর নিজেরই অসম্মান। নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। চোখের জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে রুম থেকে বেরোতে দেখল সত্যি দাঁড়িয়ে রয়েছে সবাই। তার দিকে তাকিয়ে রইল সবাই। সোজা নিজের রুমে ঢুকে বালিশে মুখ গুজে হু হু করে কাঁদতে লাগল। তার কষ্টগুলো কেউ বোঝে না,
কেউ জানতেও চায় না। অনেকক্ষণ কান্না করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দাঁড়িয়ে রইল। গাল, ঘাড়, গলা এবং মস্তিষ্ক সবই জ্বলছে। দাঁড়িয়ে রইল মিনিট 10। এরপর বেরিয়ে এলো। নখ পড়তেই ডোর খুলল। বাইরে কি খেয়েছিস? এই প্রশ্নের ঠিক কেউ উত্তর দেবে বুঝে পেল না রোদ। অনেক কিছু। ভাত খেয়ে নে, তোর টিচার এসেছে। পেট ভরা, খিদে নেই। তির্যক দৃষ্টি ফেলে চলে গেলেন শর্মিলা খাতুন। কিছুক্ষণ পর প্লেটে ভাত বেড়ে নিয়ে এসে রুমে ঢুকলেন রোজাহান বেগম। ওঠ, ভাত খাবি। খিদে নেই, ঘুম পাচ্ছে। ওঠ। হাত ধরে ওঠালেন। ভাত মাখিয়ে মুখের মধ্যে পড়ে দিলেন। তুই তো আগে এমন ছিলি না। কোথা থেকে এত জেদি হলি? নীরব রইল রোদ। সেদিন ছাদে থাপ্পড় খাওয়ার পর থেকেই জেদ তৈরি হয়েছে। কেন মারবে তাকে? পুরুষরা কি জানে না মেয়েরা কত নাজুক? মেয়ে মানুষের এত জেদ ভালো না। মেয়ে মানুষের তেজ, জেদ, আত্মসম্মান সব থাকা উচিত। নয়তো সে কিসের মেয়ে মানুষ? চুপ কর, আজীবনই তো থাকলাম। পুরুষ জিদ করলে হয় বাদশা, মেয়ে মানুষ জিদ করলে হয়। বাকিটার বললাম না। রাগ, জেদ নিয়ন্ত্রণ কর। খুব শীঘ্রই তোকে ঘরে তুলতে বলবো। ওই রকচটা মানুষটার সঙ্গে সংসার করব না। শুনতে পেলে গালের মধ্যে আরও কয়টা পড়বে। এমনিতেও কম পড়েনি এই কদিন। তার জোর এইটুকুই। অপ্রসন্ন চোখে তাকান। ঢের কথা শিখেছিস। খাবার শেষ করলেন। পড়তে যা। যাব না। বেরিয়ে গেলেন তিনি। রুশনায় সে অনেকক্ষণ বসে রইল, কিন্তু রোদ গেল না। জেদ ধরল কিছুতেই পড়বে না ওই মেয়ের কাছে। বার কয়েক ডেকে গেলেন শর্মিলা খাতুন। নির্বিকার রইল রোদ। শুভ্রর কানে পৌঁছায়। শক্ত মুখে ডোর নক করল। চোখের জল মুছে ডোর খুলতেই শুভ্রকে দেখতেই ভরকাল। তোর টিউটর এসেছে। পড়ব না। ফাইজলামো করছিস? ওই মেয়ের সঙ্গে তোমার অ্যাফেয়ার আছে। যাও, তুমি পড়ো। হাত মুষ্টিবদ্ধ করল। নীরবকে মিস করছিস? হ্যাঁ, তার কাছেই পড়ব। দাঁড়াও, আসার জন্য তাকে ফোন দিচ্ছি। ফোন নিয়ে কল দিতেই কেড়ে নিল শুভ্র। হতবম্ব হলো রোদ। নীরব স্যার না হলে কারো কাছে পড়ব না। অগ্নি চোখে তাকালো শুভ্র। ডোর লক করে দিল। শক্ত মুখে রুমের দিকে পা বাড়ালো শুভ্র। ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ একে একে সব চেক করলো, কিন্তু তেমন কিছু পাওয়া গেল না। নীরবের সঙ্গে টেক্সট হতো, কিন্তু সব পড়াশোনার বিষয়ে। যেমনটা সে ভাবে তেমন অতিরিক্ত কিছুই চোখে পড়ল না। সবগুলো টেক্সট পড়াশোনা সংক্রান্ত। গ্যালারিতে ঢুকল। সব ঘেটে ঘুটে দেখল গ্যালারি ভর্তি তার পিকচার। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে না থাকলেও স্টোরি থেকে শর্ট করে তার পিকচার নিত। আর তেমন কোনো পিকচার পাওয়া গেল না। মোবাইল রেখে দিল। রোশনাকে রিসেট করে দিল রোদ তার কাছে পড়বে না। তাই মেঘমেদুরের হোম টিউটর হিসেবে সেই পড়াবে। ভীষণ খুশি হলো রোশনা। তবুও শুভ্রকে এক পলক দেখতে পারবে। শুভ্রর কথা ভাবতেই গালগুলো নরম হয়ে গেল। কেন জানি ভীষণ ভালো লাগে তার। আফজাল সাহেব এবং শর্মিলা খাতুনকে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। চিন্তিত মুখে ওনারা যেতে বললেন, তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমার। বলেন আম্মা। মায়ের পাশে বসলেন। দুজনের বয়স হয়েছে, এবার সংসার শুরু করা উচিত। কি বলিস? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ভাবলাম এই প্রসঙ্গে রাতে খাবার টেবিলে কথা বলবো। শুভ দেখে দিনক্ষণ ঠিক করে ফেল বরং। কক্সবাজার থেকে ঘুরে আসুক সবাই। ততদিনে ওদের মধ্যে কিছুটা বোঝাপড়া হোক। লাগবে না, বিয়ে শাদী হয়েছে সেই কবে। আর কত তালবাহানা করে দূরে রাখবি তোরা? এখন বাস রিজার্ভ করে ফেলেছি আম্মা। কক্সবাজার থেকে ঘুরে আসার পর বিষয়টি নিয়ে ভাবব সবাই। সবটা সময় মৌন রইলেন শর্মিলা খাতুন। মানতে পারলেন না কিছু। পুত্রবধূ হিসেবে রোদকে মানতে নারাজ তিনি। গুরুত্ব দিলেন না নূরজাহান বেগম। শুভ্রকে কেউ জোর করেনি, সে নিজ ইচ্ছে বিয়ে করেছে। সেখানে তার মা মানতে না পারলে কার কি? সংসার করবে ছেলে, শাশুড়ি না। অপছন্দের মানুষ নিয়ে সংসার করা অসম্ভব, সেটা সবাই জানে। ভীষণ মাথা ব্যথা উঠেছে শুভ্রর। অবু হয়ে শুয়ে রইল। কাল সারা রাত ঘুমায়নি সে। ভেবেছিল ব্রেকফাস্ট সেরে ঘুমাবে, সেটাও হয়নি। সেখান থেকে ভার্সিটিতে গেল। তারপর তো নানান কাহিনী ঘটল। চল শক্ত হয়ে এলো। মা, মা। শুনতে পেলেন না। তবে শুনতে পেয়ে এগিয়ে এলো সন্ধ্যা। কি হয়েছে ভাইয়া? মাকে আসতে বল। কিছু লাগবে তোমার? যা বলছি তাই কর।
মলিন মুখে দাদিমার রুমের দিকে এগিয়ে গেল। এতক্ষণ আড়ি পেতে সব শুনছিল তাদের কথোপকথন। মনটা ভীষণ ভার তার। জেঠিমণি, ভাইয়া ডাকছে। কেন? জানি না। চিন্তিত মুখে এগিয়ে গেলেন। কেন ডাকলে? মাথা ব্যথা করছে, কফি দাও। কিচেনের দিকে পা বাড়ালেন। জেঠিমণি, তুমি যাও, আমি বরং বানিয়ে দিই, কেমন? আচ্ছা। ভীষণ খুশি হলো সন্ধ্যা। কফি বানিয়ে নিয়ে গেল। ভাইয়া, তোমার কফি। কে বানিয়েছে? জেঠিমণি আমাকে বানাতে বলেছিল। টেস্ট করে দেখো কেমন হয়েছে। নিয়ে যা। কেন? রোদকে বল ব্ল্যাক কফি দিতে। আমি করলাম তো। শক্ত চোখে তাকায় শুভ্র। চুপসে বেরিয়ে গেল। কিরে দিয়েছিস? দিলাম, খাবে না। কেন? জানি না। কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়ালেন শর্মিলা খাতুন। আধ ঘন্টা পেরিয়ে গেল, কফি পেল না। ঝাপসা দেখছি চোখে। বিরক্ত হয়ে মাকে ডাকতে লাগলো। মা, মা। ছুটে এলেন। কি হয়েছে? কফি দিতে এতক্ষণ লাগে? সন্ধ্যা না দিল? রোদকে দিতে বলেছিলাম। সন্ধ্যা তো কিছু বলেনি। এখন তো শুনতে পেয়েছেন। রোদের রুমের দিকে পা বাড়ালেন। শুয়ে রয়েছে সে। রোদ, শুনছিস? যে জেঠিমণি, শুভ্রর জন্য কফি বানিয়ে নিয়ে যা। ভোরকে তাকায়। তুমি দাও না, তোকেই বলেছে। দোনোমনো করল রোদ। তখনকার ঘটনা তো ভুলার মতো নয়। বেহায়ের মতো এখন আবার লোকটার সামনে যেতে হবে। কি হলো, যা। উঠে বসল। মলিন মুখে এগিয়ে গেল। কফির জন্য এক মগ গরম পানি দাও তো খালা। সায় দিয়ে এক মগ ফুটন্ত পানি দিয়ে গেলেন জবেদা খালা। শুধু কফি পাউডার মিক্সড করে নিয়ে গেল। তার হাতে কফি খাওয়ার স্বাদ মিটাবে। বদলোক একটা। শখ কত। তাকে মারবে আবার কফি খেতে চাইবে। মগ নিয়ে এগিয়ে গেল। ডোর ভেড়ানো ছিল, তাই ভদ্রতাসূচক 3বার নক করল। কামিন। ভেতরে ঢুকল রোদ। চোখ খুলে তাকায় শুভ্র। বিছানার দিকে এগিয়ে হাত বাড়িয়ে ধরল। কুণ্ডলি পাকিয়ে ওপরে ওঠা কফির ধোয়ার ভেতর থেকে রোদের মুখটা কেমন মায়াবী স্নিগ্ধ আর মোহময় দেখালো। তাকিয়ে রইল শুভ্র। চোখ নামিয়ে ফেলল রোদ। এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হয়। মৃদু কাঁপতে লাগল। হঠাৎ রোদের ফর্সা মুখটায় গোলাপি আভা ছড়িয়ে পড়ল। ওভাবে রইল শুভ্র। নিল না। বিব্রত বোধ করল রোদ। তোমার কফি। উঠে বসল শুভ্র। কফি হাতে নিতেই পা বাড়ালো চলে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছিস? আর কিছু লাগবে? হ্যাঁ, তোকে। কান গরম হয়ে উষ্ণ ধোয়া বেরোতে লাগলো। কফিতে চমক দিতেই চোখ বুজে ফেলল, কিন্তু প্রতিক্রিয়া করল না। পাকনামি করে চিনি দেসনি। এখন চিনি ছাড়া পান করি কি করে বল? কম্পন বয়ে যাচ্ছে এসে রোদের শরীরের শিরায় শিরায়। আমতা আমতা করতে লাগলো। আরেক চমক দিতে বেরিয়ে যেতে নেয় রোদ। হুট করে বিছানা থেকে নেমে ডোর অফ করে টান দিতেই বুকের মধ্যে এসে পড়ল। অপ্রস্তুত হলো সে। চিনি লাগবে। শুভ্রর গলা কেমন অস্বাভাবিক, এবং চোখগুলো মনে হচ্ছে নেশা করেছে। ভীতর সন্ত্রস্ত হলো রোদ। এই না কোনো অঘটন ঘটায়। এনে দিচ্ছি, ছাড়ো। আমি নিয়ে নিচ্ছি, দাঁড়া। ঠোঁটে ঠোঁট দুবাতে হতভম্ব হলো। কিছুক্ষণ পর আনাড়িভাবে রেসপন্স করল সেও। রোদকে ছেড়ে পাজা কোলা তুলে বিছানায় শোয়াল। সমাপ্ত। বাকিটা পাঠকরা বুঝে নেবেন। বেশি বাড়িয়ে লাভ নেই। আর কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।